হাদির সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। তো হাদি বড় ভাই হিসেবে সম্মান করতে আমাকে বলতো, ভাই আপনি একটা দায়িত্ব নেন, একটা দায়িত্ব নেন। যেহেতু আমার আর তার রাজনৈতিক প্ল্যাটফর্ম এক না, এই জন্য এড়িয়ে যাইতাম, ওকে আমি এড়িয়ে যাইতাম। বাট ওর নীতি আদর্শকে আমরা খুব সম্মান করতাম, বয়সে ছোট কিন্তু ওকে সম্মান করতাম। দেখেন আমাদের যে বিষয়টা ছিল, আমাদের কিন্তু ভারতের সাথে কোনো রাগ অভিমান নাই, ভারতের সাধারণ জনগণের সাথে কিন্তু আমাদের কোনো রাগ অভিমান নাই, একটা সিস্টেমের সাথে আমাদের রাগ অভিমান। যে সরকারি ক্ষমতায় আসে তারাই ভারতের দাবিদারি করা শুরু করে। কেন শুরু করে? আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে চেয়েছি যে ভারতের দাবিদারি কেন করতে হবে? স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি আমি হয়ে থাকি, তাহলে আমার তো নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আমার দেশের মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি ভারতের সাথে সম্পর্ক রাখবো না পাকিস্তানের সাথে না চীনের সাথে, সেটা আমি বুঝবো। আমার দেশের স্বার্থ যেখানে আছে আমি সেখানে ইনভেস্ট করব। সেই ক্ষেত্রে তো আমি ভারতের কোনো এক্সকিউজ শুনবো না। আমাদের দেশের যে সরকারি ক্ষমতায় আসে ভারতের দাবিদারি করা শুরু করে, ভারতের গোপন অঙ্গ চাটা শুরু করে। আপনারা বিভিন্ন দেয়ালিকাগুলো দেখছেন যে হাসিনা কিভাবে আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করতে চাইছিল। হাসিনা কি শুধু একলা চাইছে? হাসিনা শুধু একলা চায় নাই, কালে কালে যুগে যুগে এই দেশকে ভারতের দাবিদারি করার জন্য, ভারতের অঙ্গ করার জন্য অনেকে চেষ্টা করছে। কিন্তু হাতি মরে যে আমাদেরকে শিখিয়ে দিল যে নেক্সট প্রজন্ম, ভাই আপনারা যদি না পারেন, এই বাংলাদেশ অচিরে সিকিম হয়ে যাবে, এই বাংলাদেশ অচিরে হায়দ্রাবাদ হয়ে যাবে, এই বাংলাদেশ অচিরে কাশ্মীর হয়ে যাবে। সুতরাং আমাদেরকে যদি এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, হাতি এবং আমাদের যে যুব সমাজ, এই যে নীতিটা ছিল ইনক্লাব, আমাদের ইনক্লাব আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। একমাত্র এই যে যত কিছু হিজুমনি দেখেন, এটা হলো আর্মির চেয়ে একমাত্র আকুরুজ্জামান। সমস্ত আর্মিরা ভালো, কিন্তু দু তিনটাই কুখ্যাত আছে, তাদের জন্য আজকে এই অবস্থা। কারণ কেউ কথা বলতে চায় না, কেউ কিছু বলতে চায় না, কারণ ইনুস সরকার কিছু করতে চাইলে তারে করতে দেওয়া হইতেছে না। তার মানে তাকে ব্যর্থ করার জন্য সব কিছু করতেছে, তারে ব্যর্থ করার জন্য। আপনারা সত্য কথা বলবেন, ওখানে অসুবিধা নাই, আমি মরে যাবো দরকার হলে। আমাকে যদি জিরিয়াবে থাকে আমাকে জিরা নিয়ে দাও, আমি যে সত্য সেটাই বললাম। কারণ সে যদি মুখ করতে আগে দেখেন, যখন ইউনূস জারি করছে, ওই এটা কী কয়, জরুরি অবস্থা জারি করছে, চারা পর্যন্ত কাঁপছে এবং টাকা পয়সা গাড়ি গুড়ি হালাই পাকছে। আর এই জরুরি অবস্থা করছে, তার মানে সন্ত্রাসী কথা ফাঁক দেয় আর ভালো মানুষের পালিয়ে যায়, গুলি করে মারে। হ্যাঁ, 600 লোকের সেফ এক্সিট দিয়েছে। কারা এটা কারা দিল, এগুলি বুঝতে হবে। সবচাইতে বড় কথা, ইনকিলাব জিন্দাবাদ। আমি একজন সবচাইতে সাবেক ফুটবলার, আমার নাম আব্দুল কুদ্দুস। সবচাইতে বড় আমরা সবচাইতে বড় কথা, হাতি ভাই মারা গেছে আজকে 2-3 দিন হয়ে গেছে। খুনি যেখানেই থাকুক, বঙ্গবন্ধু খুন হয়েছে, বিদেশ থেকে খুনিদেরকে ধরে এনে বাংলার মাটিতে বিচার হয়েছে। হাতি খুন করে সেই আসামি ভারতে পালিয়ে গেছে, সেই আসামিকে বাংলাদেশে 2 থেকে 3 দিন, 1 সপ্তাহের ভিতরে এনে হাতি ভাইয়ের খুনের বিচার চাই আমরা। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমি বাড্ডা থেকে আসছি। আমি হাদি ভাইয়ের জানাজায় উপস্থিত হওয়ার জন্য আসছি। একমাত্র হাদি ভাই যে এই দেশটাকে স্বাধীন করার জন্য জুলাই বিপ্লবের যে চেতনা ছিল, ওই চেতনাকে ধারণ করার জন্য যে সংগ্রাম করে গেছেন আজীবন মৃত্যু পর্যন্ত, আমরা এই চেতনাকে লালন পালন করার অর্থে এই জন্যই আমরা মূলত এই উপস্থিত হয়েছি। আমরা স্বৈরাচার যারা ছিল তাদেরকে বলে দিতে চাই, এক হাদি মরে গেছে, বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি আছে। এটাই হচ্ছে আমাদের মেসেজ। অবশ্যই সরকারের ব্যর্থতা আছে এবং সরকারের উচ্চ পর্যায়ের লোক এইখানে জড়িত, আমরা যেটা সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন টকশোর মাধ্যমে জানতে পেরেছি। অবশ্যই সরকারের গাফলতি আছে, 100% গাফলতি আছে। কারণ একটা বর্ডার ক্রস করা এত সহজ না। আর সে যেইভাবে মানে একটার পর একটা গাড়ি চেঞ্জ করেছে বা করেছে, তার সব কিছু আগের পরিকল্পিত ছিল। সুতরাং এটার পিছনে বড় ধরনের একটা গ্রুপ কাজ করেছে, যেটা সরকারের মদদেই হয়েছে। আমাদের দাবি হচ্ছে আমরা সাধারণ মানুষ নিরপেক্ষ একটা দেশ চাই, শান্তিকামী একটা দেশ চাই। যে দেশটা হবে খুবই সুশৃঙ্খল, সাধারণ মানুষ খুব শান্তিতে বসবাস করতে পারবে। আর হাতির যে যারা এই জঘন্যভাবে হাতিকে হত্যা করেছে, যারা শহীদ করেছে, তাদের উপযুক্ত শাস্তি চাই, ফাঁসি চাই। এটাই আমাদের দাবি। অবশ্যই আমরা কামনা করি না। সামনে থেকে আমাদের দেশ এবং দেখছি যে আমাদের দেশের সেফটি একদম নেই। আমরা যে কোনো জায়গাতে এখন গেলে আমরা নিজেকে
খুব হীনমন্যতায় ভুগি, যে কোনো সময় যে কোনো অকারেন্স ঘটে যেতে পারে। এই জন্যই এখনও ওই স্বৈরাচারের যে দূষর আছে সবাই এখনও অনেকেই রয়ে গেছে। সুতরাং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আরও স্ট্রং করতে হবে, আরও জোরদার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে যে 50 লাখ টাকা তারা দিবে হাদির সন্ত্রাসী যারা হাদিকে খুন করেছে, কেন এই প্রশ্ন আসবে? তাহলে তাদের কাজটা কি? যদি জনগণ যদি তাদেরকে ধরিয়ে দেয় তাহলে তারা প্রশাসন থেকে তাদের কাজটা কি? আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমি আসছি বসুন্ধরা থেকে। আজকে আপনারা জানেন যে হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্যই আসছি মূলত। দাবি তো আসলে হাদি ভাই নিজেও একটা ফুটেজ হয়তো আপনারা দেখেছেন। হাদি ভাই নিজেও বলেছিলেন যে আমাকে যদি গুলি করে মেরে ফেলা হয়, অ্যাটলিস্ট যে শ্যুট করছে তাকে যেন, সন্ত্রাসীকে যেন ধরে তার বিচার করা হয়। এই একটা দাবির সাথেই আমরাও অবশ্যই একত্রতা প্রকাশ করি যে মানুষ মারা যাবে এটা স্বাভাবিক, কিন্তু এই যে মৃত্যুটা হলো, কিন্তু শ্যুট করার পরে যে খুনি যে নিরাপদে দেশ ত্যাগ করে পালায় গেল, এটা সবচেয়ে দুঃখের বিষয়। হ্যাঁ, মৌতের চেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে এই জিনিসটা বেশি কষ্টদায়ক যে সে শ্যুট করে কিভাবে নিরাপদে পালায় গেল। তো সরকারের কাছে মেন দাবি এটাই থাকবে যে এই খুনিকে যে কোনোভাবে যেন নিয়ে এসে বিচারের আওতায় আনা হয় এবং তার সঠিক বিচার করা হয়। তাহলে হাদি ভাই বলছেন যে তাহলেই অন্য হাদিরা জন্ম নিবে। পক্ষে তো কোনো বক্তব্যের কোনো সুযোগই নাই। বিপক্ষের বক্তব্য এটাই যে তাদের আধিপত্যবাদ যেন বাংলাদেশে কোনোভাবেই না থাকে। সমস্ত তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হাদি ভাইয়েরও চাওয়া এটাই ছিল এবং সে তরুণ সমাজকেই আগায় আসার জন্য বেশি আহ্বান করছে। তো আমাদের কামনা এটাই থাকবে যে তরুণ সমাজের ভিতরে যেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মনোভাব সবসময় তৈরি হয় এবং আমরা এই লড়াই করেই যাব ইনশাল্লাহ। গাফলতি তো অবশ্যই আছে, কারণ গাফলতি ছাড়া তো যে তড়িৎ গতিতে তার এই শ্যুট হওয়ার খবরটা ভাইরাল হয়েছিল, সেম গতিতে যদি প্রশাসন তখন মাঠে নামতো, আমার কাছে মনে হয় যে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তাকে ধরে ফেলা সম্ভব ছিল। তো সেই দিক থেকে সরকারের গাফলতি অবশ্যই আছে এবং যে নিরাপত্তা ব্যবস্থা বা যে বাহিনীরা আছে আমাদের, তাদের সকলেরই গাফলতি এখানে আছে, এটা অস্বীকার করার কোনো অপশন নাই। আপনারা জানেন যে হাদি শহীদ হয়েছে এবং আজকে বাংলাদেশের মানুষ তার এই মৃত্যুতে একত্রিত হয়েছে। একটা অবিস্মরণীয় জানাজা হতে চলেছে। হাদি কেন মরল? হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো। বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে, অন্য কোনো দেশ বাংলাদেশে আধিপত্যবাদ করতে পারবে না। এবং তার এই জীবন দিয়ে সে দেখিয়ে গিয়েছে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিঘ্নিত করে যারা ভারতীয় স্বার্থ রক্ষা করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং যারা গণহত্যা ঘটিয়েছে, অপরাধ ঘটিয়েছে, বাংলাদেশের জনগণের সম্পদ লুট করেছে, তাদেরকে এই দেশে বিচারের সম্মুখীন করতে হবে। আজকে আমাদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এইটি মেসেজ, বাংলাদেশি মানুষ কারো আধিপত্যবাদ কখনো মেনে নেয় নাই, ভবিষ্যতে কখনো মেনে নেবে না। হাদি আজকে তার জীবন দিয়েছে, হয়তো আরও অনেকের জীবন যেতে পারে, কিন্তু আমরা কারো আধিপত্যবাদ কখনোই মেনে নেব না। ভারতকে বলবো, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি, আমাদের মতো আমাদেরকে ডেভেলপ হতে দাও। তোমরা এই রয়ের এজেন্ট, এই যে হেজিমনি, এইগুলো বন্ধ করো। বাংলাদেশের মানুষ তোমাদের পলিসি বারবার প্রত্যাখ্যান করছে, কখনোই তোমাদের এই চাপিয়ে দেওয়া পলিসি গ্রহণ করবে না। তোমাদের চাপিয়ে দেওয়া সরকার 15 বছরে যে পুতুল সরকার করেছিল, যাকে মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়েছিল, তাদেরকে এদেশের মানুষ গ্রহণ করে নাই। হাদি জীবন দিয়ে সেটা দেখিয়ে গেছে এদেশের মানুষ গণতন্ত্র চায়, সুশাসন চায় এবং কারো আধিপত্যবাদ কখনই আমরা মেনে নেব না। সেটি আজকে আমাদের এই হাদির জীবন থেকে, হাদির স্যাক্রিফাইস থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করব। সেই জন্য এই অবশ্যনীয় এই জানাজায় আমরা শরীক হতে আসছি। আমি আসছি গাজীপুর থেকে। এখানে আসছি ভারতের আধিপত্য বিরোধী সবচেয়ে বড় যে অগ্রণী ভূমিকা রেখেছে শহীদ হাদি ভাই জানাজায় এসেছি। এই হত্যা আসলে গভীর ষড়যন্ত্র চলতেছে। এখনও আমরা যদিও 2টা স্বাধীনতা অর্জন করছি, 1971 সালে যদিও আমরা একটা ভূমি পেয়েছি, স্বাধীন ভূমি পেয়েছি, কিন্তু আমরা বাক স্বাধীনতাটা পাই নাই। 2024 সালে এসে পুনরায় আমরা বাক স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু এখনও ভারতের আধিপত্য মুক্ত হতে পারে নাই। যুগে যুগে শহীদ আবরাররা, শহীদ ওসমান হাদি সহকার অনেকে যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে, ওদেরকেই বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করবে, মানে ওদেরকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার চেষ্টা করতেছে। এটা আসলে সরকারের একটা ব্যর্থতাই বলবো আমি।
কারণ এই সরকার যে কথাটা বলছে যে খুনিকে ধরে দিলে 50 লক্ষ টাকা জরিমানা দিবে মানে উপহার হিসেবে দিবে, এটা আসলে একটা সরকারের ব্যর্থতাই প্রকাশ করলো। যে সরকার প্রশাসন থাকতে প্রশাসনকে কোনো কাজে না লাগিয়ে সরকার নিজের ব্যর্থতা প্রকাশ করলো মানে পুরস্কারের মাধ্যমে। তো এখানে আসলে বলতে চাই যে এই সরকার এখনও ক্ষমতায় থাকার মতো কোনো এবিলিটি আর রাখে নাই। উনি বারবার ব্যর্থতা প্রকাশ করতেছে। জুলাই আন্দোলনে যে আমরা আন্দোলন করছি, আমাদের যে ভাইরা শহীদ হয়েছে ওদের বিচার পর্যন্ত আমরা এখনও পাই নাই, সুস্থ আমরা এখনও ওদের বিচার পাই নাই। ওদের যদি বিচারটা হইতো তৎক্ষণাৎ ওই 1 বছরের মধ্যে যদি বা 6 মাসের মধ্যে যদি ওদের বিচারটা আমরা পাইতাম, এখন আর হাদিকে আমরা হারাইতে হইতো না। এখন লক্ষ্য হাদির আবার তৈরি হবে, আবার বিপ্লব করবে। এটা আসলে আমার মনে হয় না এটা আসলে কোনো একটা ভূমিকা পালন করতেছে। কারণ যোগে যোগে এভাবে আমরা হাদিকে হারাইতে হবে, আরও লক্ষ্য হাদি তৈরি হবে, আবার আমরা হাদিকে হারাইতে হবে। এটা আসলে আমাদের কাম্য নয়। আমরা চাই ভারতের আধিপত্য বিরোধী একটা দেশ, আধিপত্য মুক্ত একটা দেশ চাই।